গত কয়েকদিন আগে যখন মিজানুর রহমান আজহারি, হাসনাত আবদুল্লাহ, আহমদ শাইখুল্লাহ প্রমুখ ব্যক্তিত্বদের নেতৃত্বে লং মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে এবং পুরো ওয়ার্ল্ডে গাজার প্রতি সমর্থন জানিয়ে আগে পরে বিক্ষোভ হইতেছে, তখনই সৌদি আরব আয়োজন করলো কি বিশাল ব্যান্ড পার্টির আয়োজন করলো, ডিজে পার্টির আয়োজন করলো। তো আমরা একদিকে গাজার নৃশংসতা দেখতে দেখতে ক্লান্ত, আমরা আর দুঃখ পাই না, ওইখানে মৃত্যু দেখে আমাদের মন ঠুধা হয়ে গেছে, অনুভূতি মারা গেছে। আর আরেকদিকে গাজার প্রতি মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব লীগের অনীহা দেখে তাদের প্রতি যে একটা বিরক্তি, ওইটা দেখতে দেখতে আমরা অবাক হওয়ার ক্ষমতা নষ্ট আমাদের, আমরা আর অবাকও হইতে পারি না, কিভাবে সম্ভব। তো এখানে অবশ্যই কনসার্টের পিছনে আমরা সাধারণ মানুষরা দেখবো না এখানে কি পলিটিক্স আছে, তবে আমি যেটা মনে করি পুরো ওয়ার্ল্ডে যখন বিক্ষোভ হইতেছে তখন বিক্ষোভ হইবার এই আরবে বিক্ষোভ হওয়ার আশঙ্কা ছিল, অর্থাৎ মানুষের মনে একটু দানা বাঁধতেছে বিক্ষোভের। তো এই বিক্ষোভের কথা যাতে সৌদি আরবের নাগরিকরা চিন্তাও যাতে না করতে পারে, এই কারণে এই পার্টির আয়োজন। এখানে আরো অনেক পলিটিক্স আছে, তো চলেন এই বিষয়ে বিশ্লেষণ করা যায়। সৌদির বাদশাহ সালমান ভালো করেই জানে গাজায় যখন নৃশংসতা চলছে তখন সৌদির মাটিতে থাকা মানুষগুলোর মনেও বিক্ষোভের দানা বাঁধতে পারে। সুতরাং বিক্ষোভের আগুন নিভিয়ে রাখতে হলে দরকার এমন কিছু যা মনকে ঘোরের মধ্যে রাখবে। তাই তো পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্ত থেকে যখন মানুষ গাজার রক্তাক্ত চিত্র দেখে স্তব্ধ হয়ে যায় তখন হাজার হাজার কণ্ঠ একসাথে আওয়াজ তুলে ফ্রি প্যালেস্টাইন। লন্ডন, নিউ ইয়র্ক, জাকার্তা, ঢাকা সবখানে একই স্লোগান, একই রাগ, একই রক্তক্ষরণ। অথচ এর মাঝেই আরব উপসাগরের বুকে এক দেশের যুব সমাজ নেচে ওঠে ডিজে মিউজিকে। রক্ত নয় রং দেখে তারা, কান্না নয় মিউজিক শুনে তারা। তাই সৌদি কনসার্ট আয়োজন করে, কাতারে হয় ক্রীড়া অনুষ্ঠান, আরব আমিরাতে চলে বিলাসবহুল ফ্যাশন শো। এসব বিনোদন নয়, এসব পরিকল্পিত এক মনস্তাত্ত্বিক দমন নীতি। আরব শাসকেরা জানেন জনগণ যদি মনোযোগ হারিয়ে ফেলে, আবেগকে যদি বিনোদনের ফ্রেমে বেঁধে ফেলা যায় তাহলে প্রতিবাদ জন্ম নেবে না। ইসরায়েল চায় প্রতিবাদ হোক ইউরোপে, আমেরিকা, এমনকি বাংলাদেশে, কিন্তু আরব রাষ্ট্রগুলো যেন এক ফোঁটা আওয়াজও না তুলে। কারণ এই অঞ্চল থেকে যদি গণবিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে তাহলে সেই আগুন একদিন আরব রাজতন্ত্রের শুকনো খড়ের স্তূপে গিয়েও লেগে যেতে পারে। ইসরায়েল আরও জানে ইউরোপে সরকার বদলালেও নীতির ধারাবাহিকতা থাকে, কিন্তু আরবের সরকার বা রাজবংশ বদলানো মানেই নীতির আমূল পরিবর্তন। আজকে যারা গাজার দিকে মুখ ফিরায় না, কাল যদি সিংহাসন হারায় পরদিনই হয়তো তাদের জায়গায় আসবে এমন কেউ যে গাজার জন্য মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির মতো ঝাঁপিয়ে পড়বে। তাই আরবে বিক্ষোভ শুরু হওয়া মানে ইসরায়েলের জন্য ভবিষ্যতের এক অজানা ভয়ের সূত্রপাত। সৌদি আরবই একমাত্র দেশ নয়, পুরো আরব বিশ্ব আজ যেন একটা চুপ করে থাকা নিয়ন্ত্রিত থিয়েটার, যেখানে স্ক্রিপ্ট আগেই লেখা। কারা নীরব থাকবে, কারা শুধু বিবৃতি দেবে, আর কারা নিষ্ক্রিয় থাকবে, সব ঠিক করা। আরব রাষ্ট্রগুলোর শাসকদের কাছে গাজার মৃত্যু কোনো মানবিক বিপর্যয় নয়, বরং রাজনৈতিক অস্বস্তি। তারা জানে যদি জনগণ একবার জেগে ওঠে, একবার বিক্ষোভ শিখে ফেলে, তাহলে শুধু ফিলিস্তিনের জন্য নয়, নিজের শাসকের বিরুদ্ধেও আওয়াজ তুলতে পারে। এই ভয়েই আরব রাজারা বিক্ষোভ দমন করছে চতুরতার সাথে, অর্থাৎ ভয় এবং ভোগবাদের মাধ্যমে। তারা জানে যদি সরাসরি দমন করে তাতে একটা ঝুঁকি থেকেই যাবে। তাই তারা আগেই জনগণের মাথায় ঢুকিয়ে দিচ্ছে তুমি কিছু করতে পারবে না, করছো না, ভাববেও না। ফলে বিক্ষোভের আগুন জ্বলার আগেই তারা মগজে পানি ঢেলে দেয়। এটি শুধু ভীতি নয়, এটি এক প্রকার মানসিক বন্দিত্ব। কিন্তু এর বাইরেও আছে আরও সূক্ষ্ম, আরও বিপজ্জনক এক কৌশল, ভোগবাদী দমন নীতি।
যেখানে শাসকেরা ভয় দেখানোর পাশাপাশি আনন্দও দেখায়। তারা জনগণের সামনে তুলে ধরে ভোগবাদী লাইফস্টাইল, বিলাসিতা আর বিনোদনের অসীম জগৎ। মানুষকে রক্তের খবর থেকে সরিয়ে খাবারের ছবি দেখানো হয়। শহীদের গল্প বাদ দিয়ে প্রেমের গানে মাতানো হয়, যাতে আরব নাগরিকেরা ভাবতে না পারে দুনিয়ায় কোনো কষ্ট, অন্যায় বা বেদনা আছে, কিংবা গাজা স্ট্রিপ বলতে কিছু আছে। তাদের আটকে রাখা হয় না পুলিশের হাতে, বরং আটকে রাখা হয় ঝকঝকে শপিং মলে। তারা বন্দী হয় না কারাগারে, বন্দী হয় আরামদায়ক সোফায় বসে স্ক্রলিংয়ের অসীম জগতে। আর এই বন্দিত্বটা এত মিষ্টি যে তারা বুঝতেই পারে না তারা বন্দী।